ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশটাকে আরেকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে দিয়ে গেছেন। ডক্টর ইউনূস এবং তার সরকারে যারা যারা ছিল তার বেশিরভাগ উপদেষ্টারাই এত এত দুর্নীতি করেছে যে তাদের ক্ষমতা ছাড়ার শুক্রে শুক্রে এক সপ্তাহ এখনো ভালো করে হয়নি। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্তূপ পড়তেছে একের পর এক। যদি তথ্যচিত্রের মাধ্যমে আমরা দেখি, দুর্নীতির শত শত অভিযোগের মুখে সাবেক উপদেষ্টারা। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে আমরা একটু জিস্ট অংশ দেখার চেষ্টা করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, এবং তার মধ্যে অন্যতম হলো তার যে প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম, সেই কর্মচারীরাই বলেছে তার প্রতিষ্ঠানের টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং সেটি তিনি তার নিজের নামে একটি ট্রাস্ট আছে সেই ট্রাস্টে জমা রেখেছেন। ট্রাস্টে কেন জমা রেখেছেন? কারণ আমরা জানি ট্রাস্টের টাকার কোনো আয়কর বা ট্যাক্স কোনো ধরনের কিছু দিতে হয় না। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট, তিনি এমনই একজন পাক্কা খেলোয়াড় যে তিনি তার কোনো সম্পদেরই আসলে সরকারকে ট্যাক্স দিতে চায় না। আমরা দেখেছি তিনি ক্ষমতায় আসার পরে তার যে নোবেল প্রাইজ ছিল সেটাও তিনি ট্যাক্স ফ্রি করে নিয়েছিলেন। তো এই যে তিনি একটা ট্রাস্ট গঠন করেছে, শুনলে তো ভালো মনে হয় যে তিনি কোন যেন দাতব্য প্রতিষ্ঠান খুলে বসেছে, কত উদার মনের মানুষ, জনগণের জন্য বা দুস্থদের জন্য মনে হয় ট্রাস্ট খুলেছে, তাই না? অথচ তার ট্রাস্ট হলো তার নিজের পরিবারের দেখাশোনা করার জন্য। তিনি, তার স্ত্রী, তার সন্তান যারা রয়েছে তাদের কল্যাণে তিনি এক ব্যক্তিগত এবং পারিবারিক ট্রাস্ট খুলে বসেছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রচুর হই হুল্লা, একটা আনন্দের উৎসব শুনেছিলাম না? ডক্টর ইউনূসকে সবাই মাথায় তুলে নাচতেছিল যে এমনই এক ব্যক্তি, তার নিজের নামে তেমন কোনো সম্পদই নেই, যখন ওই যে সম্পদের হিসাব দিয়েছিল। তো তার নামে সম্পদ থাকার দরকার কি? আর তার নামে সম্পদ আসবে কোথা থেকে? কারণ তিনি তো সেই মাপের খেলোয়াড়, পাক্কা খেলোয়াড়। তিনি সব সম্পদ তার নিজের পারিবারিক ট্রাস্টের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, এবং সেই ট্রাস্টে তার যে প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ টেলিকম, সেখানের টাকা পর্যন্ত আত্মসাৎ করে নিজের পারিবারিক ট্রাস্টের মধ্যে নিয়ে রেখেছেন। এছাড়া আরো অনেক অনেক দুর্নীতি রয়েছে, আমরা শুধু যে জিস্ট অংশগুলো দেখব। এরপরে আসি আরেকজন, সেই আমাদের আসিফ নজরুল স্যার। তার বিরুদ্ধে তো অভিযোগের পাহাড়। তিনি যেটি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি মামলা বাণিজ্য করেছেন, যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। জামিন বাণিজ্য করেছেন, বিচারক পদায়ন করেছেন, আরো অন্যান্য অনেক দুর্নীতি তিনি করেছেন। সাব রেজিস্ট্রার অফিসেও অনেক মানে পদায়নের ব্যাপার বা বদলির ব্যাপারে অনেক টাকা পয়সার লেনদেন তিনি করেছেন। আর তিনি যে মামলা বাণিজ্য বা জামিন বাণিজ্য করেছেন সেটা তো বিভিন্ন সময়ে এই ১.৫ বছরে মানে প্রত্যক্ষভাবেই আমরা দেখতে পেরেছি। আমাদের কাছে মনে হয়েছে যে এর ভিতরে কিছু একটা হচ্ছে। বা এই আসিফ নজরুল সাহেব চলে যাওয়ার শেষ প্রান্তে কিন্তু বলেছিল যে আমি কিছু করিনি, যা করেছে ওই বিচারপতিরা করেছে বা অন্যান্যরা করেছে। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আরেকজন সুন্দরী উপদেষ্টা, আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, তার বিরুদ্ধে তো অভিযোগ অনেক আগে থেকেই আমরা পাচ্ছিলাম। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেছে। তাছাড়াও তার স্বামীর বিরুদ্ধে যে একটি অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সেই সময়ের মন্ত্রী নসরুল হামিদ বিপুর সম্পদ, ব্যবসা ইত্যাদি ইত্যাদি দেখাশোনা করা, সেই জায়গায় অন্যের সম্পদ নিজের নামে করে নেয়া, এই সহ শত শত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এরপরে যদি আসি জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান, তার বিরুদ্ধেও সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। এছাড়াও বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন রয়েছে তার, এমন অসংখ্য অভিযোগ রয়েছে। এরপরে আসি আমাদের সেই তরুণ ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন, তিনি হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বিরুদ্ধে তো অন্যায়, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এর কোনো শেষ ছিল না। এর আগেই অনেকগুলো তার পিএসটিএস দিয়ে প্রমাণ পেয়েছিল। এরপরে এবার ফাইনালি যে অভিযোগগুলো আসতেছে, এবং যত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তার অনেকগুলো বেনামি বা নাম প্রকাশ করতে চাচ্ছে না যিনি অভিযোগ করেছেন, কিন্তু এই একজন ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এর বিরুদ্ধে সবগুলো অভিযোগেই যিনি অভিযোগ করেছেন তিনি একদম তথ্য প্রমাণ সহ নাম
মানে নিজের নাম পরিচয় সহই দিয়েছেন। এতটা অকট্য প্রমাণ তারা নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অলরেডি এসেছে। তার মানে আরো আসতে পারে এদের বিরুদ্ধে অনেক অভিযোগ। এছাড়াও বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগ রয়েছে, বিদেশে অর্থ পাচারের অভিযোগ পর্যন্ত রয়েছে। তারপরে আরেকজন ছাত্র উপদেষ্টা যিনি ছিলেন মাহফুজ আলম, তার বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অনেক অভিযোগ রয়েছে, বা সেগুলো যারা যারা টিভি চ্যানেল খুলতে চেয়েছিল এবং তাদের কাছে ঘুষ চাওয়া হয়েছে, সেটি কিন্তু তারাও প্রকাশ্যে এসে এই অভিযোগগুলো দিয়েছে। এছাড়াও যদি দুর্নীতির আরো কিছু তথ্য আমরা দেখার চেষ্টা করি, ডক্টর ইউনূসের একজন বিশেষ সহকারী ছিল না, ফয়েজ তৈয়ব, যিনি কয়েকদিন আগে দেশ ছেড়েছে, দেশ থেকে পালিয়েছে বলা যায়। তার বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত প্রকল্পের নামে ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এই টাকা ছাড়ের জন্য ব্যাংক ম্যানেজারকে চাপ দেওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অভিযোগ। তো এই অভিযোগগুলো তো মাত্র আসা শুরু করেছে, এবং এগুলো ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়ার পরে। তার মানে অভিযোগ সামনের দিকে আরো আসবে এই দুর্নীতির, বলা যায়। বোঝা যাচ্ছে যেভাবে দুর্নীতি দমন কমিশনে একের পর এক দুর্নীতির স্তূপ পড়া শুরু করেছে। তো এছাড়াও ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকাকালীন সময়েও কিন্তু আমরা অনেক দুর্নীতির তথ্য সামনে পেয়েছিলাম। অর্থাৎ এই সরকার এতটা দুর্নীতি প্রবণ হয়ে উঠেছিল যে তারা ক্ষমতায় থেকেও সেই দুর্নীতির তথ্য চাপা রাখতে পারেনি। তো তাদের ক্ষমতাকালীন দুর্নীতির কয়েকটা তথ্য যদি আমরা একটু স্মরণ করি, এই যে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী মোয়াজ্জেম যিনি ছিলেন, তার বিরুদ্ধে ৩১১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলামের সহকারী যিনি ছিলেন আতিক নাম, তার বিরুদ্ধে ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য উপদেষ্টার সহকারী মাহমুদুল, তার বিরুদ্ধে ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। এছাড়া এনসিপির নেতাদের নামে তো দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় অনিয়মের কোনো শেষ নেই। আর সেগুলো অনেকটা হয়েছে এই সরকার বা সরকারের উপদেষ্টাদের ছত্রছায়ায়, তাদের মদদে, তাদের সহযোগিতায়। যেমন তার মধ্যে একজন হলো এই দরবেশ বাবা, তানভীর নামে এক বিশাল দরবেশ বাবা এসেছে না, তার নামে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এছাড়া এই যে স্বঘোষিত পুলিশ হত্যাকারী বা থানা জ্বালিয়ে দেয়া যে মাহাদি হাসান, তিনি ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে কয়েকদিন আগে ধরা পড়ল। এছাড়া তো এনসিপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দুর্নীতির তথ্য আছেই। কনক্লুশনে এসে যেটা বলতে চাই, আমরা সচরাচর দেখি কি যে বিরোধী দলে যারা থাকে, সিভিল সোসাইটিতে যারা থাকে, রাজনৈতিক বিশ্লেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনকি নোবেল লরিয়েট বা অন্যান্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবসময় টেলিভিশন টকশোতে এসে, সভা সমাবেশ সেমিনারে এসে, যখন যেই সরকার থাকে সেই সরকারের দুর্নীতির বিরুদ্ধে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তোলে। তাদের মনে হয় যেন দুর্নীতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতেছে। তাদের বক্তব্য শুনে মনে হয় তাদের মধ্যে কতই না দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে তাদের কতটা সোচ্চার অবস্থান। তাদের বক্তব্য শুনে সাধারণ মানুষের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়, হায় আল্লাহ, এরা রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারে না কেন? এদের মধ্যে যে দেশপ্রেম, দুর্নীতি বিরোধী অবস্থান, এরা কোনোদিন যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারতো তাহলে তো রাষ্ট্রটা জান্নাতের বাগান হয়ে যেত। তো এদের মধ্যে অনেককে তো আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেখলাম, কি পেলাম? একটা রাজনৈতিক সরকার এসে যতটা না দুর্নীতি করে, তার চেয়ে বেশি ছাড়া কম দুর্নীতি এই সরকারের হাত ধরে হয়নি। একটা রাজনৈতিক সরকারের অধীনে যতটা অন্যায় অনিয়ম হয়, তার চেয়ে কোনো দিক থেকে এই সরকারের হাত ধরে কম হয়নি অন্যায় অনিয়ম। তাহলে এখান থেকে আমরা কি ধরে নেব? ওই যে হাক ঢাক যা দেয়ার, টেলিভিশনে এসে চিল্লানোর, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, নিজেকে দেশপ্রেমিক হিসাবে জাহির করা, এগুলো আসলে কিছুই না। মানে তাদের সবাই না হোক, আমি বলবো বেশিরভাগের মূল উদ্দেশ্যটা থাকে তাদের ভিতরে এক ধরনের হিংসা, এক ধরনের ঈর্ষা, এক ধরনের জ্বালাপোড়া তৈরি হয় যে দেশের রাজনৈতিক নেতারা যারা সরকারে গেছে, তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে, তারা দুর্নীতি করতেছে, এরপরে তারা হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, দেশের বাহিরে গাড়ি বাড়ি অনেক সম্পদশালী হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি শুধু চোখের সামনে এগুলো দেখে যাব?
আমরা কি এগুলো ভোগ করতে পারবো না? কারণ আমরাও তো দেশের আলোচিত ব্যক্তি। আমরা টকশোতে এসে কথা বললে, সভা সমাবেশ সেমিনারে কথা বললে মানুষ আমাদের কথা শুনে। তা আমরা কি ওই দুর্নীতি করতে পারবো না? আসলে ওই সরকারের দুর্নীতি দেখে এদের জিহ্বায় লালা ঝরে। এখন তাই মনে হচ্ছে। তাই ওই সময় দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলে। তার মানে হলো ওই দুর্নীতিটা খাওয়ার লোভ তাদের মধ্যে জেগে ওঠে। এবং সেটাই এই সরকারে যে জ্ঞানীগুণী যারা বসেছিল, যারা এর আগে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, সরকারের অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলতো, তারা এটাই প্রমাণ দিয়ে গেছে যে তাদেরও এতদিনের খায়েশ ছিল যে আমরাও দুর্নীতি করব, আমরাও খাবো, আমরাও গাড়ি বাড়ির মালিক হব, আমরাও দেশের বাহিরে টাকা পাচার করব। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।